হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, দিস ইজ সেলিনা রহমান। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস করে দেখাবো যে এটি দেশে কি বিদেশে সবাই খুব সহজভাবে এই কাবাবটা করে খেতে পারবেন। এটা খুবই সুস্বাদু একটি পার্সিয়ান কাবাব। এটাকে কাবাবে খুবিদা বলে লোকালি। তবে যারা দেশের বাইরে মেডিটেরেনিয়ান বা পার্সিয়ান রেস্টুরেন্টগুলোতে এই কাবাবটা খেয়েছেন তারা বলতে পারবেন যে এই কম মশলার এই অথেন্টিক পার্সিয়ান কাবাবটা অসাধারণ টেস্টি। সবার জন্য উপকারী আজকের এই আউটডোর টিউটোরিয়ালটা, যদিও একটু লম্বা, তবে ধৈর্য ধরে দেখলে আপনারা অবশ্যই নতুন কিছু শিখবেন এবং জানবেন এবং ভালো লাগবে আপনাদের। তো তাহলে চলুন আমার আজকের আউটডোর গ্রিলিংয়ে আপনাদেরকে দেখাই কিভাবে পার্সিয়ান কাবাবে খুবিদা বানানো যায়। আমি আজকে যেভাবে আপনাদেরকে জিনিসটা দেখাতে চাচ্ছি আপনাদের যেন সুবিধা হয়। তো প্রথমে যে রিকমেন্ডেশনটা থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই গ্রিলিং জিনিসটা আউটডোরে করবেন। যারা অ্যাপার্টমেন্টে থাকেন তারা বারান্দায় করবেন, যাদের বাসার পেছনে জায়গা আছে বা সামনে জায়গা আছে, সোজা কথা এটা একটা খোলা জায়গায় করবেন। বাসার ভেতরে কখনো এই কয়লার এই গ্রিলটা ট্রাই করবেন না, এটা সেফ না এবং হেলদিও না। যাই হোক, এর ধোঁয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক ইনডোরে, বাট আউটডোরে হলে কোনো সমস্যা নেই। আমার গ্রিলিং স্ট্যান্ড থাকা সত্ত্বেও, আমার চারকোলের গ্রিল স্টোভ আছে, সেটা থাকা সত্ত্বেও আমি আজকে এভাবে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যাদের গ্রিলিং স্টোভ নেই বা যারা বাংলাদেশে থাকেন তারা যেন খুব সহজে এই জিনিসটা করতে পারেন। এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে কয়লাগুলো, এগুলো রেডি পাওয়া যায় গ্রিলিংয়ের জন্য। এটা দেশের বাইরে যে কোনো জায়গাতেই পাওয়া যাবে, যেখানে ওয়ালমার্ট আছে সেখানেই পাওয়া যাবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা করতে পারেন, কয়লা পাওয়া গেলে তো খুবই ভালো। কয়লা যদি না পাওয়া যায় তাহলে এই যে এরকম কাঠের, আমি দেখাচ্ছি একটু শক্ত টাইপের গাছের যে গুঁড়ি থাকে বা লাকড়ি থাকে, সেটা তো অবশ্যই বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায়। একটু শক্ত টাইপের কাঠ যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেটা ওপরের লেয়ারটা পুড়ে যাবার পর যখন আগুনটা বন্ধ হয়ে যাবে এবং কয়লা এবং সেটা লাল হয়ে জ্বলতে থাকবে, তখন আপনারা গ্রিলিং ওটাতে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের কয়লাটা না থাকলেও এটা করতে পারবেন। সো সেই জন্যে আমি আজকে এটা এভাবে দেখাচ্ছি। যাদের বাসায় গ্রিলিং স্টোভ নেই তারা এরকম ফয়েল ট্রেতে অল্প করে করতে পারেন। তো আমি আজকে যেটা করছি সেটাও খুব অল্প করেই করছি। এই কাবাবটা আমি একটা গ্রুপে শেয়ার করেছিলাম, রেডিমেডটা, যেটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু আমি রেসিপিটা জানি কিভাবে বানাতে হয়। তো সবার খুব রিকোয়েস্টে আমি এটা আজকে ইউটিউবের জন্য করে দেখাচ্ছি। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে এটাতে আগুন ধরানো। আমি এটাতে এখন আগুন ধরাবো। দেশের বাইরে এরকম চারকোল লাইটার হিসাবে এরকম কেরোসিন টাইপের ফিউয়েল পাওয়া যায়, সেটা আপনারা কিনতে পারেন। আর দেশে তো এগুলো জ্বালানোর জন্য কেরোসিন বা এরকম বার্নিং অয়েল পাওয়াই যায়। এটা একটু দিয়ে নিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি এটা জ্বলে উঠবে। আমি এটা আগে রেডি করছি কারণ এই কাবাবটা রেডি করার সাথে সাথে গ্রিল করতে বলা হয়ে থাকে। তো সেই জন্যে যেন আমার গ্রিলটা রেডি থাকে, সেই জন্য আমি আগে এটাতে আগুন ধরাচ্ছি। এরকম একটা লম্বা টং থাকলে খুব ভালো, যেটা দিয়ে আপনারা এই আগুনটাকে একসাথে আগুনের যেটা দিয়ে এই কাঠগুলোকে একসাথে করতে পারবেন আপনারা। কয়লাগুলো ওইদিকে জ্বলতে আমরা এখানে কাবাবের যে মিশ্রণটা সেটা রেডি করে ফেলি। এখানে মশলাগুলো আমি যদিও প্রথমে বলে দিয়েছি, এই যে এখানে হচ্ছে সুমাকটা হচ্ছে একটা মেডিটেরেনিয়ান সল্টের মতো, যেটা একটা ফ্রুট থেকে এটা নেওয়া হয়। তো আর এটা অপশনাল, এটা
সাধারণত তারা কাবাবে ওপরে শেকার হিসেবে খায়, কিন্তু এটা না থাকলেও চলবে, কারণ অনেকেই এই রেসিপিতে এটা দেয় না। আমার খুব পছন্দের, তাই আমি একটু অ্যাড করি। তো এটা, আর এটা হচ্ছে গোলমরিচ, ফ্রেশ হোল গোলমরিচটাকে একটুখানি আমি ক্রাশ করে নিয়েছি। এটা হচ্ছে দারচিনি গুঁড়া, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে জাফরান, এটা অরিজিনাল জাফরান। লবণ স্বাদ অনুযায়ী, পরিমাণগুলো প্রথমে দেয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও দেয়া আছে। আমার এখানে হোল আছে হচ্ছে এলাচি দুটো, আধা চা চামচের মতো ধনিয়া, আর দুটো লবঙ্গ। এটাকে আমি এখন একটু থেতলে নেব। এরকম ভাঙা ভাঙা হলেই চলবে, একেবারে মিহি হতে হবে না। এলাচির যে খোসাটা সেটা নেওয়া যাবে না, সেটা ফেলে দিতে হবে। তো এই যে মশলাটা পেলাম, এটা আমি এর মধ্যে রেখে দিচ্ছি। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে পেঁয়াজ। এটাকে যেটা করতে হবে সেটা এভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা ছাড়া এখানে আর কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে এটাকে যদি ব্লেন্ড করেন বা পেস্ট করেন তাহলে পানি অনেক বেশি বের হবে, আর যদি কুচি করে নেন তাহলে বেশি বড় বড় দানা হবে। তো এটা অ্যাকচুয়ালি গ্রেটই করতে হবে। গ্রেট করে এটাকে নিংড়ে পানি ফেলে দিতে হবে। আবার এখন আসি কিমাটা। এখানে আমি 2 ধরনের কিমা নিয়েছি, যদিও এটাকে বিফ কাবাব বলে থাকে, বাট সাধারণত তাদের অরিজিনাল রেসিপিতে তারা ল্যাম্ব এবং বিফ এটা মিক্স করে তারপরে কাবাবটা বানায়। তো আমি ল্যাম্বের যে ল্যাম্ব মানে হচ্ছে ভেড়ার মাংস, তো ভেড়ার মাংসের যে গন্ধটা সেটা আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি এখানে খাসিরটা নিয়েছি। 30% ফ্যাট থাকতে হবে, মানে চর্বি থাকতে হবে এই কিমাতে। একদম চর্বি পরিষ্কার করে সেটার কিমা হলে হবে না। আর কিমাটা এরকম মেশিনের কিমা হতে হবে, ওই যে চাপাতি দিয়ে ছোট ছোট করে কেটে কিমা করে নিলাম বড় বড় টুকরো, তাহলে হবে না, তাহলে এটা পড়ে যাবে শিকের থেকে। তো আর একদম ড্রাই হতে হবে, তার মানে কিমাটা করার আগে এটাকে মাংসটাকে ধুয়ে নিতে হবে। কোনোভাবেই কিমাটাকে ধোয়া যাবে না বা পানি জাতীয় কোনো কিছু এর মধ্যে ব্যবহার করা যাবে না। তো এই দুটোকে একসাথে মিক্স করে নিলাম। এখানে 1 কাপ খাসির কিমা এবং 1 কাপ গরুর কিমা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজের রসটাকে এইভাবে উঠিয়ে রেখে সবটুকু পেঁয়াজের রস আলাদা করে ফেলেছি যতটুকু সম্ভব। তো এখন এই পেঁয়াজটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই কাবাবের বিশেষত্ব হচ্ছে মশলা অনেক কম দেয়। এখন অনেকেই প্রশ্ন করবেন যে মাংসের কাবাব আদা রসুন দিলেন না। তো পার্সিয়ান রেসিপিগুলোতে আসলে আদা রসুনের ব্যবহার খুব কম হয়। তবে কেউ যদি মনে করেন যে না আদা রসুন ছাড়া এটা খাওয়াই যাবে না, তাহলে আপনার পার্সোনাল প্রেফারেন্স হিসেবে আপনি সামান্য একটু আদা রসুন অ্যাড করতে পারেন। তবে অরিজিনাল রেসিপিতে কোনো আদা রসুনের ব্যবহার হয় না এবং সেটা ছাড়াই অনেক টেস্টি হয়। তো এই সবগুলো মশলা যেগুলো নিয়েছিলাম সব এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো হয় এটাকে যদি আপনারা আধা ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। আমি এখন 15 মিনিটের মতো সাইডে রেখে দিব, যেহেতু আমি গ্রিলটা জ্বালিয়ে ফেলেছি। কিন্তু আপনারা সম্ভব হলে আধা ঘন্টা এটাকে ফ্রিজে রেখে নেবেন। তো এদিকে কিন্তু আগুনটা ভালো করে ধরে গিয়েছে। এখন আমি এটাকে সেট করে দিব, একটু ছড়িয়ে দিব। আপনারা যখন দেখবেন যে এভাবে কয়লার উপরে বা কাঁচটা উপরের দিকে পুড়ে গিয়ে তার উপরে একটা পাতলা লেয়ারের একটা ছাইয়ের মতো এসছে, অ্যাশেস যেটাকে বলে, সেটা এসছে এবং ভেতর থেকে লাল দেখা যাচ্ছে, তখন হচ্ছে পারফেক্ট সময় গ্রিল করার। যখন এগুলো দাউ দাউ করে জ্বলছে তখন কেউ এর মধ্যে কাবাব বা যে কোনো কিছু গ্রিল করবেন না, তাহলে খাবারটা পুড়ে যাবে। তো আমি গ্রিলিংয়ের জন্য দুটো জিনিস ব্যবহার করব।
অরিজিনালি যেভাবে কাবাবটা বানায় সেটা হচ্ছে এরকম ফ্ল্যাট স্কিউয়ার্স লাগে, শিকের মতো, যেটাতে কাবাবটা গেঁথে দেওয়া হয়। এরকম যতখানি চওড়া হয় তারা এর থেকেও আরও ডাবল চওড়া স্কিউয়ার্স নেয়, বাট আমারটা একটুখানি ছোট, এর মধ্যে একটু হয়তো বেশি চওড়া হবে না, বাট হবে। আর এটা আপনারা অনলাইনে কিনতে পাবেন যারা দেশের বাইরে থাকেন, এবং বেশিরভাগ মিডল ইস্টার্ন গ্রোসারি দোকানগুলোতে, আরব গ্রোসারি দোকানগুলোতে আপনারা এগুলো পাবেন। যাদের আশেপাশে আরবিক গ্রোসারি স্টোর নেই তারা অনলাইনে কিনতে পাবেন, দেশের বাইরে যারা থাকেন তাদের কথা বলছি। আর যারা দেশে থাকেন তারা যদি এরকমটা পান তাহলে তো খুবই ভালো। কোথায় পাবেন আমি ঠিক জানি না, তবে তাদের জন্য আমি আরেকটা একটু শর্টকাট একটা জিনিস দেখাবো, সেটা আপনারা করতে পারেন। তো আমি আগে প্রথমে এটা দেখাই। পানি রাখতে হবে হাতের কাছে, কারণ এটা লাগবে কাবাবটাকে গেঁথে দেওয়ার জন্যে। তো আমি এটার থেকে প্রথমে একটা বল বানিয়ে নিচ্ছি। আমি এতটুকু একটা বল নিচ্ছি। মেক শিওর এটা যেন খুব ভালো করে ঠাসা করে শক্ত একটা বলের মতো বানানো হয়। এরকম এটাকে হাতে নিয়ে ঠিক মাঝ বরাবর এভাবে এটাকে গেঁথে দিলেন। গেঁথে দিয়ে এটাকে একটু লম্বা করে দিতে হবে। এখন লম্বা করার সময় আমরা হাতটাকে ভিজিয়ে নিব, ভিজিয়ে নিয়ে এটাকে একটা শেপ দিব ঠিক এইভাবে। এবং প্রতিবার আপনারা হাতটা ভিজিয়ে নেবেন, তাহলে এটা সহজ হয়। আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো আঙ্গুলি ব্যবহার করতে পারেন। আমি এর থেকে লম্বা করব না, অতএব এই এক্সেস যে কিমাটা সেটা নিয়ে নিচ্ছি। গোড়ার দিকটা যেন বেশি পাতলা না হয়ে যায়। বেশি মোটা রাখা যাবে না, যতটুকু সম্ভব শিকের খুব কাছাকাছি গিয়ে এটাকে এরকম চেপে চেপে দিতে হবে। যেটা বলেছিলাম যে আরও চওড়া শিক নেয় ওরা, যে কারণে কাবাবের সাইজটা অনেক চওড়া হয়। এটাতে হয়তো বা তেমন চওড়া হবে না, যতটুকু হয়। ব্যাস হয়ে গেল। আমি এখন এটাকে সরাসরি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আগুনের খুব কাছাকাছি দিতে হবে, যদিও এখনও আগুনটা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আমি এখন একটুখানি পানি দিয়ে আগুনটা নিভিয়ে দিচ্ছি, কারণ আমি আগুনটা চাচ্ছি না, এতে করে আমার কাবাবটা পুড়ে যাবে। ব্যাস, এটা পারফেক্ট। এবং প্রতি 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে এটাকে উল্টে দেব, যাতে করে মশলাটা আগুনে পড়ে না যায় এবং ময়েশ্চারটা এর ভেতরেই থেকে যায়। খেয়াল রাখতে হবে কাবাবের পুরো পোর্শনটাই যেন আপনাদের কয়লার উপরে থাকে, তা না হলে কর্নারগুলো কাঁচা রয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন না, ধীরে ধীরে এটার রংটা চেঞ্জ হচ্ছে। অলরেডি একটা লোভনীয় স্মেল চলে আসছে এবং দেখতেও কিন্তু অনেক লোভনীয় হচ্ছে কাবাবটা। এটা আপনারা যদি ওভেনে করতে চান আপনারা করতে পারেন, কিন্তু এই লুকটা এবং এই টেস্টটা আসবে না, জিনিসটা অনেক ড্রাই হয়ে যাবে। অরিজিনাল কাবাবের টেস্ট হচ্ছে সেটা চারকোলে করলে সবচাইতে বেশি মজা। এবং আমি যেভাবে দেখালাম এটা তো অনেক ইজি, এবং যে কোনো জায়গাতেই আপনারা এটা করতে পারবেন, করা সম্ভব। তো যদি অনেক বেশি মজা করে খেতে চান তাহলে আপনাদের এই জিনিসটাকেই ফলো করতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে এটাকে বারবার উল্টে এটা হয়ে যাবে।
আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা যখন এই রকম যখন এটার রংটা হয়ে যাবে এবং ঠিক এই দিকটা থেকে দেখবেন যে কাঁচা রয়েছে কিনা। প্রয়োজনে সবচেয়ে মোটা একটা জায়গা একটু ছুরি দিয়ে একটু কেটে আপনারা দেখতে পারেন। এটা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ আমি এখন এটা খুলবো না এবং আমি চাই না এটা আরও পুড়ে যাক। তো আমি এখন অন্য আরেকটা যেটা বললাম যে যাদের স্কিউয়ার্সটা পাবেন না বা এই শিকটা পাবেন না তারা কিভাবে বানাবেন। এরকম নাইফ আমরা সবাই চিনি, এটাকে ব্রেড নাইফ বলে। এগুলোর দামও খুব বেশি না এবং অনেক সময় বাসায় এগুলো যখন আর অকেজো হয়ে পড়ে থাকে তো সাধারণত এই ধরনের নাইফগুলো পাওয়াই যায় বা বাসায় অনেক সময় পড়ে থাকে অকেজো হয়ে। এরকম পরিত্যক্ত অকেজো এরকম লম্বা ব্রেড নাইফ নিতে পারেন আপনারা, তবে খুব সাবধানতার সাথে এটা হ্যান্ডেল করতে হবে। এই দিকটাতে আপনারা কখনো যেন হাত কেটে না ফেলেন, তো ঠিক সেইভাবে আপনাদের এটাকে হ্যান্ডেল করতে হবে। আমি এখান থেকে এটা পুরোটা লাগবে না, যেহেতু এটা অনেক ছোট, আমি এটার থেকে অর্ধেকটা নিচ্ছি। ঠিক একই কায়দায় যেটা আমি আগের বার করলাম, মাঝখানটাতে এভাবে ঢুকিয়ে দিলাম। আবারও হাতটাকে ভিজিয়ে নিলাম, এটাকে এখন শেপ দেব। আমার শিকটার থেকে এটা অনেক চওড়া, অতএব এটার শেপটা আরও সুন্দর করে দেয়া যাবে। এবং একই প্রসেসিং 30 থেকে 45 সেকেন্ড পর পর এটাকে উল্টে দিতে হবে, যাতে করে এটা মশলাগুলো নিচে পড়ে না যায়। কাবাবগুলো হয়ে গেছে, এগুলো এখন আমরা পরিবেশন করব। পিটা ব্রেড দিয়েও করা যায়, নান রুটি দিয়েও করা যায়, বা বাটার রাইস যেটাকে বলে পোলো, যেটা ওরা বাটার দিয়ে রান্না করে, সেটা দিয়েও করা যায়। ব্যাস, মাউথ ওয়াটারিং পার্সিয়ান কাবাবে খুবিদা রেডি। একটা ছোট্ট টিপস, এই কাবাবটা আপনারা গরম গরম পরিবেশন করবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে এই কাবাবটা খেতে আর তেমন সুস্বাদু লাগে না। তো আমি এটাকে পরিবেশন করছি আরেক পার্সিয়ান রাইস, যেটাকে ওরা বাটার রাইস বলে বা পোলো বলে, সেটা দিয়ে, এবং সাথে আমি পিটা ব্রেডও দিচ্ছি। এটাকে খুলে নিতে হবে খুব সাবধানে, ওপর থেকে একটু নিচের দিকে টেনে এনে তারপরে স্লাইড করে নিলে এটা খুলে যাবে। এবং নাইফে যেটা আছে খেয়াল করুন আপনারা, শার্প সাইডটা কিন্তু আমি উল্টো দিকে দিয়েছি এবং একই কায়দায় এটাকেও খুলে নিলাম নাইফের থেকে। তবে বারবার আমি সাবধান করে দিচ্ছি, আপনারা শার্প সাইডটা অবশ্যই হাতের থেকে উল্টো দিকে রাখবেন। আমি একটু সুমাক ওপরে ছিটিয়ে দিচ্ছি, ফ্লেভারটা আমার অসম্ভব পছন্দ। আপনারা যদি হাতের কাছে না পান তাহলেও কোনো ক্ষতি নেই, এটা ছাড়াও আপনারা এই কাবাবটা বানিয়ে খেতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে, সহজ এবং আপনাদের খুব ঝটপট তৈরি করার মতো রেসিপি দিতে পারলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার রেসিপিগুলো থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং নতুন কোনো কিছু শিখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি আমি নিজেও উপকৃত হব। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ আপনাদের কাছে কিন্তু আমার নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আসবে না। হঠাৎ করেই দেখবেন আমি হারিয়ে গেছি আপনাদের নিউজ ফিড থেকে বা হোম ফিড থেকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মান্থলি কন্টেস্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল পার্ট নেবার, এবং নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আবারও। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।